নমস্কার, আমি তুষার। অশরীরীর ১০০ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটি একটি স্পেশাল এপিসোড, বলতে গেলে সারপ্রাইজ এপিসোড। কারণ যেহেতু বর্তমানে 100 এপিসোড কমপ্লিট হচ্ছে, তার জন্যই এটা করা হয়েছে। এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি আমার বান্ধবীর প্রতিবেশীর সাথেই ঘটেছিল, আজ থেকে প্রায় 6 বছর আগে। তো তারা আসানসোলে ট্রান্সফার হয়ে যায়। যে প্রতিবেশীটি ছিল তার স্বামীর ছিল গভর্নমেন্ট সার্ভিস, তো সুতরাং তাকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে হতো। তো ঠিক তেমনই একটা ঘরে ট্রান্সফার হয়ে যায়। যেই বাড়িতে তিনি উঠেছিলেন আশেপাশে বাড়িগুলো ছিল, কিন্তু খুব একটা কাছাকাছি ছিল না আর কি। তার জন্য তার কারোর সঙ্গে তেমন সখ্যতা গড়ে ওঠেনি। এবার তিনি ভাবলেন যে সামনে ওনার মেয়ের জন্মদিন, তো জন্মদিনের দিনকে সকল যে প্রতিবেশী তাদের প্রত্যেককেই ডাকবেন এবং ডেকে সখ্যতা করে তুলবেন, যেহেতু থাকতে তো এখানেই হবে। আলটিমেটলি সবাই থেকে চিনে পরিচিত করে রাখা ভালো, তাই না? তো তেমনই ভাবনা চিন্তা। ওনার মেয়ের জন্মদিন আসতে এখানে 10 দিন বাকি আছে প্রায়। তো ভাবেছেন যে মোটামুটি 4-5 দিন আগে থেকেই নিমন্ত্রণ শুরু করে দেবেন। তো তার আগে সমস্ত কিছু গোছানোগুছনি করতে করতে একদিন যখন ব্যালকনি দাঁড়িয়ে চা খাচ্ছেন, তখন দেখতে পেলেন সামনের ঘর থেকে, মানে সামনের বাড়ি থেকে একজন মহিলা বেরিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি হাত নাড়েন, হাই, হ্যালো। তারপরে কথাবার্তা শুরু হয়, কবে থেকে আপনি এখানে এসেছেন? আমি তো এখানে বিগত 10 বছর ধরে থাকছি। আপনারা? আমি বলছি আমরা অ্যাকচুয়ালি এই কয়েকদিন হলো শিফট করলাম, আমার হাজব্যান্ডের গভর্নমেন্ট সার্ভিস, তো এখানেই আমাদের শিফট হতে হয়েছে, ট্রান্সফার এখানেই হয়েছে ওর। কথাবার্তা এগোতে এগোতে মোটামুটি ভালো করে কথাবার্তা বেশ জমে যায়। কিছুক্ষণ পরে ওনাকে যেতে হয়, উনি কাজে চলে যান। তারপরে আবার একদিনকে ওরকম মতো দাঁড়িয়ে আছেন, আবার ওরকম দেখা হয় মানুষের সাথে, কথাবার্তা হচ্ছে। হতে হতে এই দিক দিয়ে ওই যে প্রতিবেশীটা ছিল তার মেয়ে ডেকে ওঠে, মা একবার এদিকে আসবে। যখন ডেকে ওঠে বললেন, হ্যাঁ আসছি, বলো তুমি কি বলছিলে। তখন দেখা যায় যেন সামনের যে মহিলাটি ছিল তার মুখের মধ্যে একটা আলাদা রকমের রাগ ফুটে ওঠে ওই উইদিন সেকেন্ডের মধ্যে। তোমার কি কিছু হয়েছে তোমার? না না, কিছু হয়নি। আচ্ছা যেতে হচ্ছে, আমাকে মেয়ে ডাকছে আমার। ঠিক আছে তুমি যাও। চলে যায়, অসুবিধা নেই। তারপরে যখন নিমন্ত্রণ করার সময় এলো, তখন সকল প্রতিবেশীদের নিমন্ত্রণ করেছিল এবং তাকেও নিমন্ত্রণ করার জন্য তার বাড়িতে পৌঁছয়। কিন্তু বাড়িতে পৌঁছে গিয়ে একটা আলাদা রকমের তার অভিজ্ঞতা হলো। চারিদিকে বাড়ির ভর্তি, চারিদিকে পরিষ্কার কিছু নাই। সিঁড়িগুলো যেন অর্ধেক ভেঙে গেছে। কাঠের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে হচ্ছে যেন কাঠের সিঁড়িটা এক্ষুনি ভেঙে পড়ে যাবে। কিন্তু উনি তাও আস্তে আস্তে উঠলেন, তারপরে ডাকলেন। যখন প্রতিবেশীর বাইরে এলো তখন তাকে বললেন যে আপনি এরকম করে থাকেন কীভাবে? চার বলো না, বড় বাড়ি তো, আমি মেনটেনেন্স করতে পারি না গো, আমি তো একা, বুঝতে পারছো। কেন, আপনার হাজব্যান্ড? বলছে আমি বিয়ে করিনি। যে বাকিরা কেউ নেই আপনার পরিবারের? যে না, প্রত্যেক কেউ নেই, আমি একাই থাকি এখানে। কোনো কথা না বাড়িয়ে, যেহেতু অল্পদিনেই চেনা পরিচিতি, অত বেশি কথা না বাড়িয়ে, ঠিক আছে আমার মেয়ের জন্মদিন, আপনি দয়া করে আসবেন। কার্ড দিয়ে চলে আসেন। জন্মদিনের দিনকে উনি প্রচণ্ডভাবে বিজি, অনেক আত্মীয় স্বজনরা এসছে, অনেক প্রতিবেশীরা এসছে। তো প্রত্যেকে অ্যাটেন্ড করতে করতে সময় আর হয়ে ওঠেনি কারোর দিকে এরকম বেশি নজর রাখার। তারপরে জন্মদিন কেটে যায়। কেটে যাওয়ার পরে তারপরের দিনকে আবার উনি বেলকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছেন, আবার দেখা হয়। কি কালকে আপনি এসেছিলেন, দেখতে পেলাম না তো আপনাকে। হ্যাঁ আমি তো এসেছিলাম, পায়েসটা খুব সুন্দর হয়েছিল, আমি দারুণভাবে খেয়েছি। উনি বুঝতে পারলেন এসেছিলেন, কিন্তু দেখা হয়নি বলে একটু মনটা ক্ষুণ্ণ ছিল আর কি। তারপরে কথাবার্তা চলছে। এবার আবার ডাকে ওই মেয়েটা মা বলে। আবার বলেন যে আমি হ্যাঁ আসছি। উনি আবার তাকানোর দিকে, এবার যেন আরেকটু বেশি রেগে আছেন উনি, মানে রাগটা পুরো বুঝে যাচ্ছে। যে কী হয়েছে, আপনি রাগ করছেন কেন? রাগ করছেন কোনোভাবে? যে না রাগ করেনি, যাও তুমি, কথাটা এরম মতো বলো। উনি একটু শুনতে অবাক লাগে, কিন্তু উনি চলে আসেন। এইবার সেই দিনকে কি হয়েছে, ওনার মেয়ে স্কুলে গেছে, স্কুলের সিঁড়ি দিয়ে উঠছে, উঠতে উঠতে ওনার মেয়ের মনে হয় যেন পেছনে কেউ ওনার পেছন ধাওয়া করেছে। পেছন ঘুরে দেখে কেউ নেই, আবার উঠছে। এবার আস্তে আস্তে যেন ঘাড়ের কাছে একটা নিঃশ্বাস পড়তে থাকে। মেয়েটা বুঝতে পারে কেউ যেন আছে পেছনে, ঘুরে দেখে, কাউকে দেখতে পায় না। এবার মেয়েটা বর্তমানে ক্লাস করছে, ক্লাস করার পর মেয়েটা ওয়াশরুম যাওয়ার প্রয়োজন পড়ে।
এই ওয়াশরুম গিয়ে মেয়েটি যেন বুঝতে পারে যে মেয়েটার সামনে যে আয়নাটা আছে ওই আয়নাটাতে যেন একটা কারোর নখের আঁচড় সঙ্গে সঙ্গে পড়ছে। মানে ঘটনাটা এরকম শুরু হয়, মেয়েটা বুঝতে পারে যে কোনো থেকে কোনো একটা আওয়াজ আসছে ওই বাথরুমের ভেতরে, ওয়াশরুমের ভেতরে, কিন্তু বুঝতে পারে না কোত্থেকে আসছে। তারপরে দেখে যে আয়নাটার মধ্যে যেন কারোর একটা নখের দাগ চচ্চর চচ্চর করে পড়ছে। কিন্তু তো আশ্চর্য হয়ে যায় মেয়েটা, ভয় পেতে শুরু করে। উঠে নিয়ে দেখে যে 3টে নখের দাগ ওরম করে পড়া, যেন কেউ কোনো পরম আক্রোশে ওই দাগটা নখের আয়নার মধ্যে কেটেছে। মেয়েটা না ঘটনাটা ভুলতে পারে না। স্কুল শেষে মেয়েটা বাড়িতে ফিরে আসে, নিজের মাকে সমস্ত ঘটনা খুলে বলে, জানো তো মা, এরকম মতো হয়েছে, আমি বুঝতে পারছি না কী করে কেন জিনিসটা হচ্ছে। প্রথমে বুঝতে পারলাম যে কেউ পেছনে ফলো করছে, তারপরে এরকম মতো হচ্ছে। মা বলে যে বাবা তুই চিন্তা করিস না, হয়তো তোর মনের ভুল বা কিছু, এরকম তো কিছু কোনো হয় না। সেদিনকে রাত্রিবেলা এবার মেয়েটার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়েছে। মেয়েটা নিজের মাকে ডেকেছে যে মা একটু আসবে আমার সাথে। এবার মা মেয়ে দুজন মিলে গেছে। তো ওয়াশরুম থেকে ফেরার পথে মা বলে যে, মেয়েটা বলে মা আমি একটু জল খেয়ে তারপরে ঘরে যাচ্ছি। তোর মা বলে যে দেখ বাবা আমি প্রচণ্ডভাবে টায়ার্ড আছি, আমার ঘুম আসছে, তুই একটু ঘর তাহলে চলে জলটা খেয়ে জলটা বন্ধ করে দিস। ঠিক আছে মা আমি চলে আসবো, তুমি যাও। এইবার উনি ঘরে এসে শুয়ে পড়েছেন। কিছুক্ষণ পরে একটা আওয়াজ, মা দেখো আমাকে নিয়ে চলে যাচ্ছে। উনি উঠে নিয়ে বাইরে যান, সত্যি মেয়েটা দেখতে পাওয়া যাচ্ছে না আর। অনেক এবার ওনার স্বামীর যেহেতু নাইট ডিউটি, ওনার স্বামী তো রাত্রে ঘরে ছিলেন না, উনি খুঁজতে বেরিয়ে যান। খুঁজতে দেখেন ঘরের যে স্টোর রুমটা আছে তার সামনে মেয়েটা বসে বসে কাঁদছে, ফুপিয়ে। মেয়েটার হাতে পায়ে কিন্তু নখের দাগ, যেখান দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। মেয়েটা ফুপিয়ে কাঁদছে। কী হয়েছে, এটা কী করে হলো এরম মতো? কিন্তু মেয়েটা কোনো কথা বলতে পারে না। মেয়েটাকে তখন চুপচাপ কোলে করে নিয়ে এসে ঘরের মধ্যে শুই করানো হয়। তারপরের দিনকে মেয়েটা বিছানা থেকে উঠতে পারছে না, এতটাই শরীরটা ব্যথা। তখন তাকে ওর মাটা বলে যে তুই একটু থাক, আমি আসছি। যে মা তুমি আবার চলে যাচ্ছ, চিন্তা করতে হবে না, তোর এই জিনিস দিয়ে যাচ্ছি, তুই রাখ নিজের কাছে। এটা শ্রীকৃষ্ণের ছোট্ট একটা মূর্তি মেয়েটার হাতে দিয়ে যায়, মেয়েটা নিজের হাতে রেখে দেয়। মাটা বাইরে বেরিয়ে নিয়ে সামনের মসজিদে যায়, সেখানে কি সমস্ত ঘটনা বলে। তারপরে মেয়েকে নিয়ে আসো, বলছে আমার মেয়েকে আমি নিয়ে আসতে পারবো না, ও বিছানা থেকে উঠতে পারছে না। তখন ওখান থেকে দুজন মসজিদের লোক তারা আসে, তারা জল পোড়া নিয়ে আসে সঙ্গে করে। তারপরে তারা এসে নিয়ে দেখিয়ে নিয়ে বুঝতে পারে, বলে যে সমস্ত ঘটনা কোনো দুষ্ট আত্মা করেছে, এটা কোনো মানুষের কাজ নয়। যে কী বলছেনটা কি আপনি, যে চিন্তা করো না, যেটা আমি দিয়ে যাচ্ছি সেটাকে ভালো করে দাও, সব ঠিক হয়ে যাবে। তারপরে উনি জলপোড়া দিয়ে যান, জলপোড়াকে সাদা করে ছুটিয়ে দেওয়া হয়, জলপোড়া খাওয়ানো হয় ওনাকে। তারপরে মেয়েটা যেরকম মতো হয়েছে, এই ঘটনাটা উনি ওই মহিলাটিকে বলেন, সামনে যে প্রতিবেশীটা ছিলেন তাকে বলার সময়তে তার মুখের মধ্যে একটা আলাদা রকমের হাসি যেন মাটা লক্ষ্য করে, একটা মিচকে হাসি, একটা শয়তানি হাসি লক্ষ্য করে। মাটা কিছু বলে না, ঠিক আছে আমি কাজ আছে আমি আসছি। তারপরে না বাইরে বেরিয়ে নিয়ে ওই বাইরের সম্বন্ধে খবর নেওয়া শুরু করে, ওই মহিলার সম্বন্ধে। ওখানকার সামনে দোকানদার থেকে জানতে পারে যে বাড়িতে অ্যাকচুয়ালি কেউ থাকে না, ওই মহিলাটা অ্যাকচুয়ালি ওখানে থাকেই না, কারণ মহিলাটা জীবিতই নয়। কী হয়েছিল, মহিলাটি আত্মহত্যা করেছিল, কারণ মহিলাটিকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। কারণ মহিলাটির ইন্টারেস্ট ছেলেদের প্রতি ছিল না, তার জন্য মেয়েদের প্রতি ইন্টারেস্ট ছিল, যার সঙ্গে ওটাকে তাড়িয়ে দেওয়া হয় মহিলাটাকে বাড়ি থেকে। এবং তারপরে ওই বাড়ির প্রত্যেকে আস্তে আস্তে যেন কীরমভাবে মারা যায়, তাই মহিলাটা ওই বাড়িতে আর ফিরে আসে। তারপর একদিন দেখা যায় যে মহিলাটির মৃতদেহ খাটের মধ্যে পড়ে আছে। এই ঘটনাটা জানার পরে উনি ফিরে আসেন, সমস্ত ঘটনা নিজের স্বামীকে বলেন, শোনো আমরা এই ঘর থেকে অন্য কোথাও চলে যাব, আমি এক মুহূর্তে থাকতে চাই না এখানে। যে ঠিক আছে আমি চলে যাব। তারপরের দিনকেই
ওরা একটা হোটেলে গিয়ে আশ্রয় নেয়, তারপরে ওখান থেকে একটা কোর্টার খুঁজে ওখানে ওরা যায়। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাবেন সবারই। আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো। এবং আপনাদের সকলকে ধন্যবাদ এটা সাপোর্ট করার জন্য, যে শেষ পর্যন্ত 100তম এপিসোডে আমাদের চ্যানেল অশরীরী পা রাখলো। এরম করেই আপনারা আমাকে সাপোর্ট করতে থাকুন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, আরও বেশি, অনেক দূর, অনেক দূর। তো আজকের মধ্যে এখানেই টানছি, আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, নমস্কার।